আজ আমরা কৃষ্ণকান্তের উইলের বেশ কিছু বাহ্যিক ইনফরমেশন, বেসটা এবং বেশ কিছু অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে দেখে নিই কৃষ্ণকান্তের উইল, অর্থাৎ কৃষ্ণকান্ত নামক একজন ব্যক্তি, তার উইল, তিনি একটা উইল করেছিলেন এবং সেই উইল নিয়েই এই উপন্যাসের ঘটনা শুরু হচ্ছে। মোটামুটি তোমরা কম বেশি প্রত্যেকেই কৃষ্ণকান্তের উইল পড়েছো, কারণ বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত উপন্যাস এবং বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীরা প্রায় প্রত্যেকেরই পড়ায় কৃষ্ণকান্তের উইল। তো দেখো, কৃষ্ণকান্তের পরিবারের মধ্যে আমরা কাকে পাচ্ছি? উনি যে উইল করেছিলেন, উইল তো পরিবারের কারোর নামেই করেছেন, তো কিরকম ভাবে ওনার পরিবারটা আগে জানি। মূলত দেখা যাচ্ছে যে প্রথমেই যে তারা দুই ভাই ছিলেন, তারা দুই ভাই ছিলেন। দুই ভাইয়ের প্রথম ভাই হলেন কৃষ্ণকান্ত এবং দ্বিতীয় ভাই হচ্ছেন রামকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় এবং রামকান্ত রায়, এই প্রথম ভাই যিনি কৃষ্ণকান্ত, তার নামেই উইল বা তিনিই উইল করছেন। এবার এনাদের যে সম্পত্তি, কৃষ্ণকান্তের যে সম্পত্তি এনাদের দুই ভাইয়ের নামে ছিল। তো হঠাৎ করে দেখা যায় রামকান্ত রায় অর্থাৎ কৃষ্ণকান্ত রায় ছোট ভাই মারা যাচ্ছেন এবং থেকে যাচ্ছে কে কে? থেকে যাচ্ছে রামকান্ত রায়ের পুত্র গোবিন্দলাল এবং অন্যদিকে কৃষ্ণকান্ত রায়ের দুই পুত্র হরলাল এবং বিনোদলাল এবং কন্যা শৈলবতী। এই হলো তাদের পরিবারের ব্যক্তিবর্গ। ঠিক আছে, এবার দেখো, এছাড়াও আমরা এই উপন্যাসে এই কটা চরিত্র নিয়ে তো উপন্যাস হয় না, এছাড়াও আমরা প্রচুর চরিত্র পাচ্ছি এই উপন্যাসে। কি কি? দেখো, কৃষ্ণকান্ত রায়, লিস্ট ধরে একদম প্রথম লাইন দেখো, কৃষ্ণকান্ত রায় যার নামে উইল। নেক্সট আসছে হরলাল অর্থাৎ কৃষ্ণকান্তের বড় ছেলে। নেক্সট বিনোদলাল, কৃষ্ণকান্তের ছোট ছেলে। তারপর আসছে শৈলবতী। শৈলবতী হলো কৃষ্ণকান্তের মেয়ে। শৈলবতী হচ্ছেন কৃষ্ণকান্তের মেয়ে। এছাড়া থাকছে গৃহিণী এবং হরলালের পুত্র। গৃহিণী অর্থাৎ কৃষ্ণকান্ত রায়ের স্ত্রী, তিনি হচ্ছেন গৃহিণী, এবং হরলালের পুত্র অর্থাৎ কৃষ্ণকান্তের বড় ছেলে, তার পুত্র। ঠিক আছে, রামকান্ত রায় কৃষ্ণকান্তের দাদা বা ভাই বলতে পারি আমরা। নেক্সট আসছে গোবিন্দলাল, রামকান্তের পুত্র। গোবিন্দলালের স্ত্রী, গোবিন্দলালের স্ত্রীর নাম আমরা উপন্যাসে পাচ্ছি ভ্রমর বা ভ্রমরা, এই নামে তাকে সম্বোধন করা হচ্ছে, কিন্তু তার আসল নাম হিসেবে তিনটি নাম দেওয়া হয়েছে, যে নাম ব্যবহার করা হয় না: কৃষ্ণমোহিনী, কৃষ্ণকামিনী বা অনঙ্গ মঞ্জুরি, এই তিনটি নাম। তোমরা চরিত্র এবং চরিত্র পরিচিতি এটা আগে একটু ভালোভাবে মুখস্থ করে নেবে বা পড়ে নেবে, তাহলে চরিত্রগুলোর সম্পর্কে চরিত্রগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে তোমাদের উপন্যাসটা পড়তে সুবিধা হবে, কারণ টেক্সটটা পড়া দরকার নোটস পড়ার আগে। ঠিক আছে, নেক্সট আসছে দেখো নগদী, যে একজন চাকরানী ছিল, নগদী চাকরানী। নেক্সট আসছে পাঁচি চারালনি। পাঁচি চারালনি যে রোহিণীকে রাত্রে বাগান থেকে ফিরতে দেখেছিল, এই রোহিণীকে উপন্যাসের আর এক নায়িকা চরিত্র আমরা বলতে পারি, যে মেন গোবিন্দলাল, তার স্ত্রী ভ্রমরা বা ভ্রমর, আর আরো একজন স্ত্রী বা তার সাথে আরো একজনের বিয়ে হচ্ছে পরবর্তীতে, তার নাম হচ্ছে রোহিণী। সেই রোহিণীকে রাতে বাগান থেকে ফিরতে দেখেছিল হলো পাঁচি চারালনি। নামগুলো মনে রাখবে। এখানে আর কাকে কাকে পাচ্ছি? হরমণি ঠাকুরানী, যিনি পরিচারিকা, রামের মা, শ্যামের মা, হাড়ি, তারি, পারি, এই সমস্ত ক্যারেক্টার গুলো পাচ্ছি, যাদেরকে ক্ষীরোদা বা ক্ষীরি বলে একজন ক্যারেক্টার পাবো আমরা, তাদের সেও চাকরানী, তার মনের কথা এদেরকে বলেছিল। ঠিক আছে, মানে ওই যে পাড়ার কিছু কিছু ব্যক্তি থাকে না, যে সমস্ত কথা সারা দুনিয়ায় বলে বেড়ায়, তো এই ক্ষীরোদা তাদের মধ্যে একজন এবং তার মনের কথা এদেরকে বলেছিল। নামগুলো মনে রাখবে। ঠিক আছে, বিনোদিনী ভ্রমরের ঠাকুরজি, সুরধনী রায় বাড়ির বউ, বাড়ির বউ মানে কৃষ্ণকান্ত রায়ের যে বাড়ি সেই বাড়ির কোনো একজন বউ। ডেপুটি পোস্টমাস্টার, যার বেতন ছিল 15 টাকা। পিয়ন, যার বেতন ছিল 7 টাকা। এই যে ডেপুটি পোস্টমাস্টার, এই পোস্ট অফিসেরই পিয়ন, তার বেতন 7 টাকা ছিল। এছাড়া হরিদাস বৈরাগী, যে পেয়াদা, চিঠি বিলি করে। এছাড়া নিদ্রাস সিংহ, নিদ্রাস সিংহ হলো একজন কনস্টেবল, যাকে নিয়ে এসেছিল ব্রহ্মানন্দের বাড়িতে। তোমরা উপন্যাসটা পড়লে বা যারা যারা পড়েছো তারা জানতে পারবে যে ব্রহ্মানন্দের বাড়িতে নিদ্রা সিংহকে নিয়ে এসেছিল মাধবীনাথ। আচ্ছা, হরি খানসামা কৃষ্ণকান্তের শয়নকক্ষের প্রহরী। কৃষ্ণকান্তের যে বাড়ি, মেন যে ক্যারেক্টার কৃষ্ণকান্ত, তার শোয়ার ঘরের যে প্রহরী ছিল তার নাম হরি খানসামা। এছাড়া ব্রহ্মানন্দ ঘোষ, যে কৃষ্ণকান্তের উইল লিখতেন কারণ তার হাতের লেখা খুবই ভালো ছিল, সেই জন্য তাকে দিয়েই লেখালেখির কাজ করাতো কৃষ্ণকান্ত। মতি গোয়ালিনী, যাকে হরলাল 10 টাকা দেওয়ার কথা বলেছিল।
মতি গোয়ালিনী। হরলাল 10 টাকা দেওয়ার কথা বলেছিল। এখানে একটু বলি যে হরলাল অর্থাৎ কৃষ্ণকান্তের বড় ছেলে, সে কি করেছিল, তার বাবা যে উইল করেছিল অর্থাৎ কৃষ্ণকান্ত যে উইল করেছিলেন তাতে ও সন্তুষ্ট ছিল না, ফলে ও উইল জাল করার কথা বলে এবং জাল করার জন্য ব্রহ্মানন্দকে যে টাকা দিয়েছিল, এই ব্রহ্মানন্দ ঘোষকে যে টাকা দিয়েছিল যে উইল লিখতো, তা সে মানে ওর কাছ থেকে কিছু টাকা বা 10 টাকা মতি গোয়ালিনীকে দিতে বলেছিল হরলাল। ঠিক আছে, নেক্সট আসছে রোহিণী, ব্রহ্মানন্দের ভ্রাতৃকন্যা, যে বিধবা ছিল, যে রোহিণীর কথা একটু আগেও বললাম। এছাড়া হরি ঘোষ, কৃষ্ণকান্ত স্বপ্নে যার মোকদ্দমায় জাল দলিল দাখিল করেছিল, নামটা মনে রাখবে, হরি ঘোষ। ভ্রমরের চাকরানী কে? ক্ষীরোদা, ক্ষীরোদমণি, ক্ষীরিদ্ধি তনয়া বা ক্ষীরি। যেমন ভ্রমরের আমরা অনেকগুলো নাম পেয়েছি, তেমন ক্ষীরি বা ক্ষীরোদারও এতগুলো নাম। ঠিক আছে, ক্ষীরির নাম কিন্তু একজনেরই নাম এই 4টি। তারিণীর মা, যে বিধবা হয়েও মাছ খায়। গোবিন্দলালের বাগানের মালি, যে ছিল উড়িয়া। কারণ রোহিণী এই যে রোহিণী যখন জলে ডুবে মরতে গিয়েছিল, এই বাগানের মালির প্রসঙ্গ তখন এসেছে, যে এই উড়িয়া মালিকে বাঁচানোর কথা বলা হয়েছিল, বা গোবিন্দলালের সাথে উড়িয়া মালিও সেখানে ছিল। আচ্ছা, রোহিণী এই লাইনটা আবারও একবার এসছে। নিশাকর দাস হলো মাধবীনাথের কলকাতার আত্মীয়। মাধবীনাথ হলো ভ্রমরের বাবা। ঠিক আছে, মাধবীনাথ হলো ভ্রমরের বাবা বা গোবিন্দলালের শ্বশুর মশাই হলো মাধবীনাথ, তার কলকাতার আত্মীয় হলো নিশাকর দাস। ক্যারেক্টার গুলো একটু ধরে পড়লে দেখবে মনে থেকে যাবে। সোনা এবং রূপা, এখন অনেকটা ক্যারেক্টার একসাথে বলছি বলে একটু প্রবলেম হতে পারে। সোনা এবং রূপা হলো গোবিন্দলালের 2 ভৃত্য। এই গোবিন্দলাল যখন আরো একটা জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছিল প্রসাদপুর বলে, সেইখানে 2 ভৃত্য। ঠিক আছে, দানেশ খাঁ গায়ক, সেই প্রসাদপুরের গায়ক। রাসবিহারী দে নিশাকরের ছদ্মনাম, এই যে নিশাকর দাস পাচ্ছি, এই নিশাকর দাস এই ছদ্মনাম নিয়েছিল। চুনিলাল দত্ত হলো গোবিন্দলালের ছদ্মনাম, গোবিন্দলাল এই ছদ্মনাম নিয়ে প্রসাদপুরে থাকতেন। ফিজিল খাঁ, ইনি একজন সুদক্ষ ডিটেকটিভ ইন্সপেক্টর। যামিনী হলো ভ্রমরের জ্যেষ্ঠ ভগিনী বা ভ্রমরের দিদি। শশীকান্ত, এ হলো গোবিন্দলালের ভাগিনেয়, যে পরবর্তীতে তার সম্পত্তির অধিকারী হয়। অর্থাৎ উপন্যাসের শেষে আমরা একদম জানতে পারবো যে গোবিন্দলালের সমস্ত সম্পত্তি পাচ্ছে কে? এই শশীকান্ত। আর আসছে রাসবিহারী দে, যা হলো নিশাকরের ছদ্মনাম। আচ্ছা, এই রাসবিহারী দে আরো একবার এসছে। আচ্ছা, এই 2টো লাইন একটু রিপিট হয়েছে এখানে। ঠিক আছে, তো এই মোটামুটি ক্যারেক্টার হলো কৃষ্ণকান্তের উইলে। ঠিক আছে, এবার আমরা একটু বাহ্যিক ইনফরমেশন দেখে নিই কৃষ্ণকান্তের উইল থেকে। মোটামুটি এই উইলটি বা এই উপন্যাসটি 2টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 31টি পরিচ্ছেদ আছে, দ্বিতীয় খণ্ডে আছে 15টি পরিচ্ছেদ। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলি পরিচ্ছেদ পাচ্ছি আমরা? 46টি, তাই তো? প্রথম খণ্ডে 31টি, দ্বিতীয় খণ্ডে 15টি। উপন্যাসটি প্রকাশিত হচ্ছে 1878 সালে। ইনফরমেশন গুলো মনে রাখবে। বঙ্কিমচন্দ্রের জীবৎকালে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির 4টি সংস্করণ প্রকাশিত হয়, যার মধ্যে সর্বশেষ সংস্করণ ছিল 1892 সালে। তার মানে চতুর্থ সংস্করণের সময়কাল কত? 1892। উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হতে শুরু করছে 1882 সাল থেকে। উপন্যাসটির প্রথম প্রকাশ দেখো 1878, আর বঙ্গদর্শনে অর্থাৎ পত্রিকায় প্রকাশিত হতে শুরু করছে 1882 সাল থেকে। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি নাট্যাকারে অভিনীত হয়েছিল ন্যাশনাল থিয়েটার, আর উপন্যাসটি নাট্যাকারে প্রকাশিত হয়, নাটক আকারে প্রকাশিত হচ্ছে 1883-তে। উপন্যাসটি 2টি নাট্যরূপ আমরা পাচ্ছি। এক হলো অতুল কৃষ্ণ মিত্র কৃষ্ণকান্তের উইল নাট্যরূপ দিয়েছিলেন বা অভিনয় করেছিলেন কোথায়? এমারেল্ড থিয়েটারে 1892-এ। এবং আরো একটা নাট্যরূপ পাচ্ছি যেটার নাম ছিল ভ্রমর, অমরেন্দ্রনাথ দত্ত যার নাট্যরূপ দিয়েছিলেন বা অভিনয় করিয়েছিলেন ক্লাসিক থিয়েটারে 1899 সালে। এই ইনফরমেশন গুলো মনে রাখবে। এছাড়াও বেশ কিছু ইনফরমেশন তোমাদের নোটসে আছে, নোটসটা তো তোমরা পেয়েই গেছো, তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে তোমরা নোটসে দেখবে আরো বেশ কিছু বাহ্যিক ইনফরমেশন আছে। তো আমরা এবার অধ্যায় ভিত্তিক আলোচনাতে চলে আসি। ঠিক আছে, আমরা একটু অধ্যায়গুলো দেখে নিই। বেশ কিছু অধ্যায় আজ আমরা আলোচনা করব। তো অধ্যায়গুলো দেখো একটু। প্রথম পরিচ্ছেদে আমরা কি কি অধ্যায় পাচ্ছি? প্রথম খণ্ডে আমরা কি কি অধ্যায় পাচ্ছি? কটি অধ্যায় পেয়েছি? 31টি। তার মধ্যে বেশ কিছু অধ্যায় আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ, কৃষ্ণকান্ত রায় তার সম্পত্তিকে উইল করে যান। প্রথমবার উইল করার পর দ্বিতীয়বার করেন এবং হরলাল বিধবা বিবাহ করলে তৃতীয়বারের জন্য উইল করার পরিকল্পনা করেন।
তাহলে এখানে কি পাচ্ছি, এই পরিচ্ছেদে কৃষ্ণকান্ত রায় তার উইল করে যাচ্ছেন এবং প্রথমবার উইল করছেন উনি, তারপর দ্বিতীয়বার উইল করার পরিকল্পনা করছেন। প্রথমবার উইল করছেন, দ্বিতীয়বার করছেন, এবং হরলাল যখন বিধবা বিবাহ করার কথা বলেন তখন তিনি তৃতীয়বার উইল করার পরিকল্পনা করেন, কিন্তু উইল করেননি। তাহলে আমরা কটা উইলের প্রসঙ্গ পাচ্ছি? দুটো। দেখো কি কি উইল পাচ্ছি, দুটো। প্রথম যখন উনি উইল করেছিলেন সেই উইলে কি ছিল, গোবিন্দলালের হ্যাঁ, গোবিন্দলালের 8 আনা, হরলালের 3 আনা, বিনোদলালের 3 আনা, গৃহিণীর 1 আনা, শৈলবতীর 1 আনা। এখানটা দেখো সমগ্র সম্পত্তিটা হলো 16 আনা। তাহলে 16 আনা যদি হয়, রামকান্ত অর্থাৎ গোবিন্দলালের পিতার অর্ধেক ভাগ, সেই সেই অনুযায়ী গোবিন্দলালের 8 আনা হয়ে যাচ্ছে। বাকি 8 আনা কৃষ্ণকান্ত ভাগ করছেন তার পরিবারের মধ্যে, অর্থাৎ তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে। ভাগ করে কি আসছে, হরলালের 3 আনা, বিনোদলালের 3 আনা এবং তার গৃহিণী এবং শৈলবতীকে 1 আনা 1 আনা করে দিচ্ছে। ঠিক আছে, এবার পরে তিনি উইল আবার পরিবর্তন করছেন। যখন হরলাল নানান রকম এই উইলের বিরুদ্ধে আপত্তি তুলছে, তো সেই সময় তিনি আবার উইল পরিবর্তন করছেন। পরিবর্তন করে কি থাকছে, গোবিন্দলালেরটা কিন্তু একই থাকছে 8 আনা, এবং দেখো গৃহিণী এবং শৈলবতীরটাও একই থাকছে 1 আনা 1 আনা করে। কিন্তু হরলালেরটা শুধুমাত্র পরিবর্তন হয়ে 3 আনার পরিবর্তে 1 আনা হয়ে যাচ্ছে, এবং বাকি যে 2 আনা এখান থেকে বাদ যাচ্ছে সেটা বিনোদলালের ঘরে চলে আসছে 5 আনা। এইগুলো একটু মনে রাখবি, কোন উইল কোন সময় পরিবর্তন হচ্ছে এবং উইলে কার কত অংশ থাকছে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্বিতীয় পরিচ্ছেদে হরলাল ব্রহ্মানন্দকে দিয়ে উইল জাল করবার ষড়যন্ত্র করে। উইল জাল করতে চাইছে হরলাল ব্রহ্মানন্দকে দিয়ে, এবং সেই উইলে ভাগ কিরকম রাখতে চাইছে, হরলাল বলছে এই উইলে ভাগ থাকবে বিনোদলালের 3 আনা, অর্থাৎ বিনোদলালের যে ভাগ 3 আনা, সেই 3 আনা থেকেই যাবে প্রথম উইল মতে যে 3 আনা ছিল। ঠিক আছে, এবং হরলালের মতে বাদ বাকি প্রত্যেকে দেখো 1 পাই করে পেয়েছে, 1 পাই, একদম একদম ক্ষুদ্র অংশ। গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, এবং হরলালের পুত্রকেও 1 পাই দেওয়া হয়েছে। হরলালের পুত্রও পাচ্ছে 1 পাই, কিন্তু হরলালের থেকে যাচ্ছে কত, 12 আনা। এটা হলো হরলালের উইল, হরলাল যে উইল করার কথা ব্রহ্মানন্দকে বলেছিল। নেক্সট দেখো কি আসছে তৃতীয় পরিচ্ছেদে, হরলাল রোহিণীকে উইল চুরির জন্য বলে এবং তাকে বিয়ের প্রলোভন দেখায়। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখছি ব্রহ্মানন্দকে উইল জাল করার কথা বলছে, কিন্তু ব্রহ্মানন্দ প্রথমে রাজি হলেও পরে তিনি সেটাই রাজি হচ্ছেন না। তখন হরলাল চলে আসছে রোহিণীর কাছে এবং রোহিণীকে লোভ দেখাচ্ছে এই বলে, আমরা জেনেছি যে রোহিণী বিধবা ছিল, তো হরলাল বলছে যে বিধবা বিবাহ চালু হয়ে গেছে এবং আমি বিধবা বিবাহ করব, এই বলে তাকে বিয়ের প্রলোভন দেখাচ্ছে এবং উইল চুরি করার দায়িত্ব দিচ্ছে রোহিণীর ওপর। চতুর্থ পরিচ্ছেদে রোহিণী কৃষ্ণকান্তের ঘরে উইল চুরি করতে যাচ্ছে। এইখানে খেয়াল করো, এই যে কৃষ্ণকান্তের ঘরে উইল চুরি করতে যাচ্ছে, এই সময় কৃষ্ণকান্ত যে ঘরে বসে আফিম সেবন করছেন, তার বাইরের যে দ্বাররক্ষী যে ছিল তার প্রসঙ্গ, এবং সে আফিমের ঘরে কি কি দেখছে এই স্বপ্নের প্রসঙ্গ ইত্যাদি নানা প্রসঙ্গ আছে এই চতুর্থ পরিচ্ছেদে। নেক্সট পঞ্চম পরিচ্ছেদে রোহিণী উইল চুরি করে আনছে, কিন্তু হরলালকে দিচ্ছে না, নিজের কাছে রেখে দিচ্ছে, এবং এখানে হরলালকে কি বলছে যে তুমি বিবাহ করো, বিবাহ করলে তোমার যে স্ত্রী হবে তার কাছে আমি উইল দেব। ঠিক আছে, নেক্সট দেখো ষষ্ঠ পরিচ্ছেদ, এখানে কি আসছে, রোহিণী গোবিন্দলালের পুষ্পোদ্যানের পাশে পুষ্করিণীতে জল আনতে যাচ্ছে। রোহিণী পুষ্পোদ্যানে জল আনতে যাচ্ছে। এই এই অংশটা বলার আগে একটু বলে রাখি, এই কৃষ্ণকান্তের উইল পড়ার আগে আমাদের কতগুলো জায়গা একটু জানার দরকার। এক হলো কৃষ্ণকান্তের অন্দর বাড়ি একটা ঘটনা, মানে কৃষ্ণকান্তের বাড়ির ভেতরের ঘটনা ঘটছে বেশ কিছু জায়গা। কৃষ্ণকান্তের বহির্বাটির ঘটনা, বহির্বাটি অর্থাৎ এখানে পুষ্পোদ্যান, মেনলি কিন্তু পুষ্পোদ্যান বা এই যে বাগানটার কথা বারে বারে আসছে, বাগান কেন্দ্রিক যে পুষ্করিণী, এই জায়গাটাতে বেশ কিছু ঘটনা ঘটছে। এবং তৃতীয় হলো ব্রহ্মানন্দের বাড়ি। তাহলে আবারও বলছি, মেন ঘটনা কৃষ্ণকান্তের উইলের মেন পটভূমি হলো হরিদ্রা গ্রাম, যেখানে 3টি জায়গা আমরা পাচ্ছি, মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই 3টি জায়গা পাচ্ছি। এক হলো কৃষ্ণকান্তের অন্দর বাড়ি, 2 হলো তার বাগান এবং বাগান কেন্দ্রিক এই পুষ্পোদ্যান কেন্দ্রিক যে বারুণী পুষ্করিণী সেটি, এবং তৃতীয় হলো
ব্রহ্মানন্দের বাড়ি, যেখানে হরলাল গিয়েছিল রোহিণীকে বা ব্রহ্মানন্দকে উইল চুরি করার কথা বলতে গিয়েছিল। এই 3টি জায়গা পাচ্ছি। এবং আরো একটি উল্লেখযোগ্য জায়গা পাচ্ছি যেটি হরিদ্রা গ্রামের বাইরে, সেটি হলো প্রসাদপুর, যেখানে পরবর্তীতে গোবিন্দলাল রোহিণীর সঙ্গে গিয়ে থাকছেন সেখানে। এই হলো মেন 4টি জায়গা। এছাড়াও আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা পাচ্ছি, যে সমস্ত জায়গাগুলোর ঘটনা খুব অল্প বিস্তর আছে। যেমন হরিদ্রা গ্রামে পুলিশ স্টেশন আছে, পোস্ট অফিস আছে, তারপর যেখানে গোবিন্দলাল খুন করার পর বিচার হচ্ছে, এই রকম টুকরো টুকরো বেশ কিছু জায়গা পাচ্ছি, কিন্তু মেন জায়গা কিন্তু এই 4টি। ঠিক আছে, তো এই মেন জায়গার মধ্যে যে পুষ্পোদ্যানের পাশে যে পুষ্করিণী, সেইখানে গোবিন্দলাল থাকছে এবং সেখানে রোহিণী যাচ্ছে জল আনতে, এই 6ষ্ঠ পরিচ্ছেদে। 7ম পরিচ্ছেদে রোহিণীর সঙ্গে গোবিন্দলালের কথোপকথন হচ্ছে। গোবিন্দলাল রোহিণীর কাছে জানতে চাইলো যে সে কাঁদছে কেন, কারণ রোহিণী পুষ্করিণীর ধারে বসে কান্নাকাটি করছিল, এবং রোহিণী জানাচ্ছে যে একদিন সে সব কথা বলবে, কারণ এখানে জানা যাচ্ছে কি রোহিণী গোবিন্দলালের রূপে মজেছে। ঠিক আছে, নেক্সট দেখো 8ম পরিচ্ছেদে কি আসছে। রোহিণীর মনে কুমতি এদের পারস্পরিক মানে কথোপকথন হচ্ছিল কি নিয়ে, উইলটা ফেরত দেওয়া নিয়ে, কারণ উইল তো অলরেডি চুরি করে নিয়েছে রোহিণী এবং হরলালকে দেয়নি, সুতরাং উইল রয়ে গেছে রোহিণীর কাছে, এবং হরলাল রোহিণীকে বলে গেছে কি যে চুরি করে তাকে বিবাহ করবে না। সুতরাং উইল নিয়ে রোহিণী করবে কি? রোহিণী তাই ভাবছে যে উইলটা কি ফেরত দেওয়া উচিত, দেবে নাকি দেবে না, এই নিয়ে ভাবছে। ম্যাম বলছি যে উইল শব্দের অর্থটা একটু বলবেন? হ্যাঁ, কোনটি বলো আবার? উইল, আমি বলছি উইল শব্দের অর্থটা একটু বলবেন? উইল অর্থাৎ তার সম্পত্তির যে বাটোয়ারা করে যাচ্ছে। ঠিক আছে, যে সম্পত্তি আছে, ধরো বাড়িতে, ধরো সাপোজ ধরো দাদুর সম্পত্তি বা বাবার সম্পত্তি, তো বাবা তার পুত্রদের বা পুত্র কন্যাদের যেভাবে ভাগ দিচ্ছেন তুবরণের আগে, বা যে লেখালেখি করে যাচ্ছেন যে আমি অমুককে এত ভাগ দিতে চাই, ঠিক আছে, সেটাকে উইল বলে। আর সাধারণভাবে উইল যদি কারোর না করা থাকে, তাহলে যে নিয়ম চলছে, মানে যে আইন আমাদের দেশে চলছে, সেই অনুযায়ী সম্পত্তির ভাগ হয়। কিন্তু যদি উইল করা থাকে, তখন সেই ভাগ উইল অনুসারে হয়, যে যে ব্যক্তির সম্পত্তি সেই ব্যক্তি যেভাবে উইল করে গেছেন সেই অনুযায়ী ভাগ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি সম্পত্তির বাটোয়ারা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো তারপরে চলে আসছে কি 9ম পরিচ্ছেদ। এখানে চুরি করা উইল রোহিণী ফেরত দিতে যাচ্ছে। রোহিণীর কুমতি সুমতির দ্বন্দ্ব হয়ে গেছে, রোহিণী যাচ্ছে এবার কোথায় যাচ্ছে উইল ফেরত দিতে, ঠিক কৃষ্ণকান্তের ঘরে, যেখান থেকে সে উইল চুরি করে এনেছিল, এবং ওখানে উইল ফেরত দিতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে। ধরা পড়ে গেলে স্বাভাবিক, তখন কৃষ্ণকান্ত রায় কি ভাবছেন যে রোহিণী চুরি করতে এসেছে, রোহিণী যে উইল ফেরত দিতে গিয়েছিল সেটা কিন্তু বোঝা যায়নি, বোঝা যাচ্ছে কি রোহিণী চুরি করতে এসেছে উইল, এই ভেবে রোহিণীকে ধরছে। 10ম পরিচ্ছেদে গোবিন্দলালের স্ত্রী এবং ভ্রমর রোহিণীকে বাঁচাতে চায়। এইখানে এই পরিচ্ছেদটায় তোমরা টেক্সটটা যখন পড়বে তখন দেখবে বেশ অনেকে, মানে বিভিন্ন চাকরানি বলতে পারো, যে যেহেতু বড় বাড়ি, সেই বাড়িতে অনেক ব্যক্তি ছিল, 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর, এরকম বহু মানুষের কথোপকথন আছে, যারা রোহিণীর সম্পর্কে নানান রকম কথোপকথন করছে, অনেক কথা ভ্রমরকে জানাচ্ছে। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, নোটসে দেওয়া আছে, সুন্দর করে সাজানো, সেইভাবে তোমরা একদম পড়ে নেবে কত নম্বর ব্যক্তি কোন কথা বলছে। ঠিক আছে, এবং রোহিণীকে ভ্রমর বাঁচাতে চাইছে, তার একটা কারণ, খুব মজাদার একটা কারণ বলা হয়েছে এখানে, যে ভ্রমর কালো, কিন্তু রোহিণী ভ্রমরকে শ্যামবর্ণ বলতো, সেই জন্য ভ্রমর খুব খুশি রোহিণীর ওপর। ঠিক আছে, তো এরকম একটা কারণের কথা বলা হয়েছে। 11শ পরিচ্ছেদ চলে আসছে। এখানে এদের রূপের কথা একটু বলে রাখি। গোবিন্দলাল, ভ্রমর এবং রোহিণী। গোবিন্দলাল ছিল অত্যাধিক সুপুরুষ, খুবই সুন্দর দেখতে হিসাবে বলা হয়েছে গোবিন্দলালকে, কিন্তু ভ্রমরকে বলা হচ্ছে ভ্রমর অর্থে যে খুবই কালো, সেই অর্থে ভ্রমর বলা হয়েছে। ভ্রমর মানে এই যে অনঙ্গ মঞ্জরি বা কৃষ্ণ ভামিনী ভ্রমরের আসল নাম, সেই নামটা পরিবর্তিত হয়ে পরে ভ্রমর বা ভ্রমরা হয়ে যাচ্ছে, এই কারণে, তার রূপের কারণে। আবার অপরদিকে রোহিণীকে আমরা পাচ্ছি যে ভীষণই সুন্দর দেখতে,
এমনই সুন্দর যে হরিদ্রা গ্রামে তার সমতুল্য সুন্দরী হয়তো কেউ নেই, এইরকম সুন্দরী হিসাবে রোহিণীকে দেখানো হচ্ছে। ঠিক আছে, তো তোমরা টেক্সটটা যখন পড়বে তখন দেখবে যে রূপের বর্ণনা এদের কেমন ভাবে আছে। নেক্সট চলে আসছে একাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল রোহিণীকে কৃষ্ণকান্তের কাছ থেকে ছাড়িয়ে নেয় এবং ভ্রমরের কাছে পাঠিয়ে দেয় নগদী চাকরানীকে দিয়ে। নগদী চাকরানীর কথা আসছে দেখো এখানে। এবং কৃষ্ণকান্ত যে ধরে রেখেছিল রোহিণীকে, গোবিন্দলাল রোহিণীকে নগদী চাকরানীকে দিয়ে ভ্রমরের কাছে পাঠিয়ে দিচ্ছে। এবং সেখানে গিয়ে কথোপকথন কি হচ্ছে দেখো, কথোপকথন কিন্তু হচ্ছে গোবিন্দলালের সঙ্গে। গোবিন্দলাল রোহিণীকে বলছে তাকে কলকাতায় পাঠিয়ে দেবে এবং তার যে আহ, জ্যাঠা বা কাকা কি কিছু একটা জ্যাঠা বা কাকা হবে ব্রহ্মানন্দ, তাকেও কলকাতায় পাঠিয়ে দেবে, তাকে একটা কাজেরও জোগাড় করে দেবে, ইত্যাদি নানান রকম প্রপোজাল দিচ্ছে রোহিণীকে গোবিন্দলাল। ত্রয়োদশ পরিচ্ছেদে কি আসছে, গোবিন্দলাল কৃষ্ণকান্তর কাছে রোহিণীর মুক্তির দাবি করতে গেছে। তো রোহিণীকে প্রপোজাল দেওয়া শেষ, এবার গোবিন্দলাল কৃষ্ণকান্তের কাছে যাচ্ছে যে রোহিণীকে যাতে মুক্ত করে দেয়, রোহিণীকে যাতে ওই মাথায় ঘোল ঢেলে অপমান না করে, ইত্যাদি নানা কারণ, এই কারণে মুক্তির দাবি করতে যাচ্ছে। এবার চলে আসছে চতুর্দশ পরিচ্ছেদ। 14 নম্বর পরিচ্ছেদে রোহিণী কলকাতায় যেতে অসম্মত হচ্ছে। দেখো, যে কারণে ওকে বাঁচিয়ে কলকাতায় পাঠিয়ে দিতে চাইছে, রোহিণী কলকাতায় যেতে অসমর্থ হচ্ছে কেন? কারণ সে গোবিন্দলালকে না দেখে থাকতে পারবে না। উপন্যাসের মেন স্ট্রাকচার কিন্তু ঘুরে চলে যাচ্ছে অন্যদিকে, অর্থাৎ ছিল গোবিন্দলালের সাথে ভ্রমরের খুবই ভালো সম্পর্ক, খুবই সুন্দর সম্পর্ক, সে তার স্ত্রীকে খুবই সম্মান করতো, এরকম নানান ঘটনা উপন্যাসের শুরুতে তোমরা দেখতে পাবে। কিন্তু এইখানে চলে আসছে টুইস্ট উপন্যাসের, যেখানে বলছে রোহিণী গোবিন্দলালকে জানাচ্ছে যে সে গোবিন্দলালকে না দেখে থাকতে পারবে না। ঠিক আছে, গোবিন্দলাল ভ্রমরকে জানায় রোহিণী তাকে ভালোবাসে এবং এই কথাটা ভ্রমর মানে একটু ইয়ার্কির ছলেই নিচ্ছে এই কথাটা। এবার দেখো পঞ্চদশ পরিচ্ছেদ, 15 নম্বর পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে রোহিণী জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করছে। যে সে যে জিনিস ভাবছে সে জিনিস কখনো সম্ভব নয়, বা তার মনের যে বিভিন্ন দোলাচলতা ইত্যাদি কারণে সে জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করছে এবং বাঁচাচ্ছে কে? গোবিন্দলাল। এইখানে সেই উড়িয়া মালির প্রসঙ্গ আসছে ষোড়শ পরিচ্ছেদে। ঠিক আছে, উড়িয়া মালির প্রসঙ্গ আসছে এখানে। এখানে গোবিন্দলাল রোহিণীকে বাঁচাচ্ছে এবং রোহিণী চৈতন্য ফিরে পাচ্ছে সপ্তদশ পরিচ্ছেদে। পরিচ্ছেদগুলি খুবই ছোট ছোট। পরিচ্ছেদে চৈতন্য ফিরে পাচ্ছে এবং জিজ্ঞাসা করছে যে কে তাকে বাঁচিয়েছে, কেন বাঁচিয়েছে, সে মরলে ভালো ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো, ইত্যাদি নানা কথা এখানে এই কথোপকথন চলছে সপ্তদশ পরিচ্ছেদে। অষ্টাদশ পরিচ্ছেদ আসছে, যেখানে গোবিন্দলাল গৃহে ফিরলে ভ্রমর তাকে জিজ্ঞাসা করছে যে আজ কি হয়েছে। যে গোবিন্দলালকে জিজ্ঞাসা করছে ভ্রমর যে কি হয়েছে, কি ঘটনা ঘটেছে। তখন গোবিন্দলাল কি বলছে, ভ্রমর যেহেতু বয়সে অনেক ছোট, তো গোবিন্দলাল ভ্রমরকে বলছে যে 2 বছর পরে তোমাকে জানাবে। এবং সেই কারণে এই কথা 2 বছর পরের জন্য সে রেখে দিচ্ছে। এবং এদিকে ভ্রমর অন্নদামঙ্গল বই পড়তে বসছে। অন্নদামঙ্গল বইটার কথা মনে রাখবে। 49 পরিচ্ছেদ চলে আসছে, গোবিন্দলাল 10 দিনের জন্য বন্দরখালিতে যাচ্ছে। অর্থাৎ গোবিন্দলালের মনে যে দোলাচলতা তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেই কারণে গোবিন্দলাল বন্দরখালিতে চলে যাচ্ছে 10 দিনের জন্য। এবং তখন ভ্রমর রাগ করে কি করছে, অন্নদামঙ্গল ছিঁড়ে ফেলছে। যে অন্নদামঙ্গল সে সবসময় পড়ে, সে অন্নদামঙ্গল ছিঁড়ে ফেলছে। 20 পরিচ্ছেদ বা 20 নম্বর পরিচ্ছেদে আসছে, রাত্রে রোহিণীকে গোবিন্দলালের বাগান থেকে ফিরতে দেখে ক্ষীরোদা। সে কথা ভ্রমরকে জানালে ক্ষোভে দুঃখে ক্ষীরোদাকে চড় মারে। কে চড় মারে? ভ্রমর। তাহলে রোহিণীকে যে বাঁচিয়েছিল পুকুর ধার থেকে, মনে করো পুকুর ধার থেকে রোহিণীকে বাঁচিয়েছিল গোবিন্দলাল, এবং সে ফিরে যাচ্ছিল, যখন রোহিণী বেঁচে যাওয়ার পর ফিরে যাচ্ছিল, সেইখানে সেই জিনিসটা দেখতে পেয়েছিল এবং সেই দেখার কথা ক্ষীরোদা জানাচ্ছে, ক্ষীরোদা চাকরানী ভ্রমরকে জানাচ্ছে এবং ভ্রমর সেই কথা শুনে ক্ষীরোদাকে চড় মারছে। ঠিক আছে, এই পর্যন্ত হলো 20 পরিচ্ছেদের ঘটনা। তো আজ আমরা এই 20 পরিচ্ছেদ পর্যন্ত দেখলাম। তো দেখো, এখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন দেখে নিই যে বিভিন্ন সময় কৃষ্ণকান্তের উইল থেকে পিএসসি পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসছে, প্রশ্নগুলোর কোয়ালিটি তোমরা একটু দেখো। দেখো, ভ্রমর কলকাতায় গোবিন্দলালকে মাসিক কত টাকা পাঠাতেন? উত্তর আমরা পরে দেখবো। আমরা জাস্ট আজকে কোশ্চেনের কোয়ালিটি দেখবো এবং পরে কোশ্চেন নিয়ে আলোচনাও করব। আজকে জাস্ট কোশ্চেন গুলো দেখো। বিধবা হয়েও যিনি মাঝখান, তার নাম কি? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা। প্রথম খণ্ডে কটি পরিচ্ছেদ? এটা তোমরা এক্ষুনি বলতে পারবে। বলো, কটি পরিচ্ছেদ প্রথম খণ্ডে?
31। 31টি। প্রসাদপুর কোন নদীর তীরে অবস্থিত? প্রসাদপুরের কথা বলেছি যে উপন্যাসের মেন 4টি জায়গা বা মেন 4টি স্থানের বিভিন্ন ঘটনা আমরা পাচ্ছি। সেই প্রসাদপুর কোন নদীর তীরে অবস্থিত? মানে খুবই ইজি টাইপ কোশ্চেন। দেখো, কৃষ্ণকান্ত দ্বিতীয় উইলে হরলালের ভাগে কত পড়েছিল? দ্বিতীয় উইল যখন করেছিল হরলালের ভাগে কত ছিল? দ্বিতীয় উইলে 1 আনা। 1 আনা। অতএব ভ্রমর কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গিয়া কোণে বসিয়া পা ছড়াইয়া পড়িতে বসিল। শূন্যস্থানে কোন শব্দটি বসবে? এখানে একটা শূন্যস্থান ছিল, অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল। জমিদারি পরিদর্শন উপলক্ষে গোবিন্দলাল যেখানে গিয়েছিল তার নাম? রাজগ্রাম, বন্দরখালী, রানীগঞ্জ, মধুপুর। অপশন ডি, বন্দরখালি। বন্দরখালী। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যা। দেখো, একই প্রশ্ন বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং কৃষ্ণকান্তের উইল শুধু নয়, প্রতিটা টপিক থেকে প্রচুর কোশ্চেন আছে। পিএসসি পরীক্ষায় বিভিন্ন সময় যে সমস্ত প্রশ্ন এসছে, প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য আলাদা করে কোশ্চেন দিয়ে দেওয়া হবে। কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আলাদা জায়গা তৈরি করে দেওয়া হবে যেখান থেকে তোমরা কোশ্চেন দেখতে পাবে। তো আজ দেখো কোশ্চেনের কোয়ালিটি গুলো দেখো। এখানে আরো লাস্ট দেখো, কি অপরাধ আমি করিয়াছি যে আমাকে ত্যাগ করিবে? এই প্রশ্ন কে কিভাবে করেছে? কিভাবে করেছে? ভ্রমর গোবিন্দলালকে মুখে মুখে করেছে, মনে মনে করেছে, ইত্যাদি নানান রকম। দেখেছো? তাহলে কিছু কিছু প্রশ্ন এমন থাকবে যে প্রশ্নগুলোর জন্য কিন্তু ভালো করে পড়া লাগবে। যেমন আমরা আগে বলতাম ছোটবেলায় যে পাস মার্কস তোলা সোজা, তারপরে 70-80%ও তোলা যতটা সোজা, তার থেকে 80 থেকে 100%-এ যাওয়া কিন্তু আরো টাফ, তার ডবল খাটতে হয়। সুতরাং এখানে কিন্তু কাট অফ বেশ ভালোই থাকবে, সেই অনুযায়ী ভালোভাবে পড়তে হবে। এই একটা দুটো কোশ্চেন যেগুলো একটু টাফ হবে, সেই কোশ্চেনের যাতে উত্তর করতে পারো সেরকম ভাবে টেক্সটটা পড়তে হবে। কোন মাসে ভ্রমর ঔষধ ব্যবহার পরিত্যাগ করেছিল? কয়দিনের করারে ভ্রমরকে পিত্রালয়ে পাঠানো হয়েছিল? কৃষ্ণকান্তের উইল উপন্যাসে কার আজ্ঞা পেয়ে দাসদাসীরা স্বীকৃত ফুল এনেছিল? এই সমস্ত প্রশ্ন আসছে কৃষ্ণকান্তের উইল থেকে। আরো প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে? তো সেই প্রশ্ন আমরা পরে একদিন দেখব। দেখো, আজ একটু টেক্সট দেখে নিই যে টেক্সটটা তোমরা কিভাবে পড়বে। আচ্ছা, রুটিনটা তো তোমাদের দেখিয়ে দিলাম। কৃষ্ণকান্তের উইল এই যে নোটসটা, এই নোটসটা তো তোমাদের দেওয়া আছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। এই নোটসটা তোমরা পেয়ে যাবে। এই নোটসটা যেভাবে সুন্দর করে সাজানো আছে, একদম সুন্দর করে তোমরা মুখস্থ করে ফেলবে। নেক্সট দিন ক্লাসে কিন্তু আমি পড়া ধরবো এবং কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব, ঠিক আছে? রুটিনে যেভাবে ডেট দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদের নেক্সট ক্লাস হবে। এবার দেখো টেক্সটটা প্রথম খণ্ডের দেখো, প্রথম পরিচ্ছেদ। তোমাদের কাছে যদি যাদের কাছে বই আছে তারা অবশ্যই বই দেখে পড়বে এবং বইটা পড়ার সময় দাগ দেবে, বইতে পেন্সিল দিয়ে হোক, হাইলাইটার দিয়ে হোক, যেভাবে হোক দাগ দিয়ে রাখবে। আর যাদের কাছে বই নেই আমি এই পিডিএফ গ্রুপে দিয়ে দেবো, তো পিডিএফটা দেখে নিও। দেখো, হরিদ্রা গ্রামে এক ঘর বড় জমিদার ছিলেন, জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। খুবই একদম সোজা ভাবে লেখা আছে, একদম সুন্দর করে পড়ে নেবে। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তো যে জায়গাগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হবে সেই জায়গাগুলো কি করবে? দাগ দিয়ে নেবে। হরিদ্রা গ্রামের কথা পাচ্ছি আমরা। জমিদার বাবুর নাম কি? কৃষ্ণকান্ত রায়। তার জমিদারির মুনাফা কত? 2 লক্ষ টাকা। তার ভ্রাতার নাম কি? রামকান্ত রায়। এই বিষয়টা কাদের উপার্জিত? তাদের 2 জনের উপার্জিত। দেখো, তাহার এবং তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। উভয় ভ্রাতা একত্রিত হইয়া ধনোপার্জন করেন। উভয় ভ্রাতার পরম সম্প্রীতি ছিল। একের মনে এমতো সন্দেহ কস্মিন কালে জন্মে নাই যে তিনি অপর কর্তৃক প্রবঞ্চিত হবেন। একে অন্যের থেকে প্রবঞ্চিত হবে এমন সন্দেহ তাদের কোনোদিনই ছিল না। জমিদারি সকলেই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে কৃত হইয়াছিল। কার নামে কেনা হয়েছিল? জ্যেষ্ঠ, অর্থাৎ কৃষ্ণকান্ত কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা, রামকান্ত ছোট। উভয়ে 51 ভুক্ত ছিলেন। রামকান্ত রায়ের একটি পুত্র জন্মিয়াছিল যার নাম গোবিন্দলাল। পুত্রটির জন্মাবধি রামকান্ত রায়ের মনে মনে সংকল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয় একের নামে আছে, অতএব পুত্রের মঙ্গলার্থে তাহার বিহিত লেখাপড়া করিয়া লওয়া কর্তব্য। কিন্তু পরে দেখা গেল যে রামকান্ত রায় মারা যাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণকান্ত তাকে প্রবঞ্চনা করছেন না। কৃষ্ণকান্ত ঠিক তার ভাইয়ের যতটা প্রাপ্য সেই প্রাপ্য গোবিন্দলালকে দিচ্ছে এবং গোবিন্দলাল অত্যন্ত সুপুত্র। যেখানে কৃষ্ণকান্ত গোবিন্দলালকে খুবই ভালোবাসে, তার ভাইয়ের পুত্রকে। এবং কৃষ্ণকান্তের যে 2 পুত্র আমরা পাচ্ছি, বিনোদলাল এবং হরলাল, এর মধ্যে হরলাল ছিল দুশ্চরিত্র, খুবই
ঔদ্ধত্যপূর্ণ একজন ব্যক্তি যার কথা আমরা পাচ্ছি, কিন্তু বিনোদলাল বলে যে আরেকটি পুত্র, তার কথা কিন্তু আমরা উপন্যাসে তেমন করে পাচ্ছি না। তার গৃহিণী এবং শৈলবতী কন্যা এর কথা পাচ্ছি, কিন্তু এদের সম্পর্কে বিস্তারিত বিবরণ কিন্তু উপন্যাসে তেমন নেই। তো যাদের সম্পর্কে মেন ঘটনাটা শুরু হচ্ছে মূলত গোবিন্দলালকে কেন্দ্র করে এবং গোবিন্দলাল ও তার স্ত্রী ভ্রমরকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে সেই ঘটনা ঘুরে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা টেক্সটটা যখন পড়বে সুন্দর করে দাগ দিয়ে দিয়ে পড়বে, এবং টেক্সটটা অধ্যায় ভিত্তিক যতটুকু পড়া আছে ততটুকু পড়া কমপ্লিট করার পর তোমরা নোটসটা পড়ে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস।